নিজের অজান্তেই করে বসেছে। সাবকাতে আশেপাশে শান্তি লাগছে বড্ড। আচমকাই ছেলেটাকে খুব আপন মনে হচ্ছে বলে কি এই শান্তি শান্তি অনুভূতি আনকো না। আজ আপনি আমাকে অফিসে ড্রপ করে দেবেন? সারা পথ ঝগড়া করার প্ল্যান আছে? আবারও হেসে উঠল সাবা। বহুদিন হলো এমন কম সময়ের ব্যবধানে এতবার হাসেনি সাবা। হাসতে তো ভুলেই গিয়েছিল সে। বাইরে চলে যাওয়ার পর থেকে মনে হতো হাসলেও অস্বস্তিতে ডুবে যাবে সে। তবে আজ কোনো প্রকার অস্বস্তি কাজ করছে না তার মাঝে। সাবা অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমে আসতেই তার সামনে পড়ল শ্যামা। শ্যামা তাকে দেখতেই উৎফুল্ল গলায় পড়ল, ভাবি, আজ কিন্তু তোমার কোনো অজুহাত শুনবো না। আমি আবার কিসের অজুহাত দিলাম? সেদিন ক্রাইম নাইটের আসর বসাতে চাইলাম, তুমি রাজি হলো না। আজ কিন্তু রাজি না হলে চলবে না মোটেও। আমি অরুণদিকেও আসতে বলেছি। তোমরা দুজনে প্ল্যান করে ফেললে? আমি তো কিছুই জানলাম না। অরুণও তো কিছু বললো না। বাহ, তোমাকে আগে ভাগেই বললে একটা না একটা অজুহাত ঠিকই বের করতে। বললাম না, আজ কোনো অজুহাত শুনবো না। আমি আর অরুণদি মিলে সব প্ল্যান করে, তাই লাস্ট মোমেন্টে তোমাকে জানাচ্ছি। আমার ফ্রেন্ড দেখি এখন আমার থেকে তোমারই বেশি। ক্রাইম নাইট ব্যাপারটা বেশ লাগে সাবার। শ্যামা দেশ বিদেশের অপরাধ নিয়ে গল্প বলে। সাবা আর অরুণ আগ্রহ নিয়ে শোনে। এমনিতেই অপরাধ ব্যাপারটাই তার আগ্রহের কমতি নেই। অপরাধ নিয়ে তাই যে কোনো ধরনের ঘাটাঘাটি তার ভালোই লাগে। সাবকাত ড্রাইভ করছে বাংলার বাতাসের অফিসের উদ্দেশ্যে। সাপেকে ড্রপ করে সে যাবে তার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিনেপ্লাস্ট মিডিয়ার অফিসে। বেশ কয়েকদিন ধরে মনোযোগ দেওয়া হচ্ছে না এই ব্যবসাটাকে। গতকাল কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, সে কারণেই চমকে উঠেছে সাবকাত। সাপা প্যাসেঞ্জার সিটে বসে তাকিয়ে আছে জানালার বাইরে। সাবকাত আর চোখে তাকে দেখছে বারবার। কাল রাতে ঠিক এই সিটে বসে গভীর ঘুমে তলিয়ে পড়েছিল মেয়েটা। তার ঘুমন্ত মুখটাই যেন আস্ত একটা মায়ের রাজ্য। ইস, সাবা যদি এই মধ্যে আবার ঘুমিয়ে পড়তো, আবার দেখা যেত তার ঘুমন্ত মুখটা। আবারও তার অনেকটা কাছাকাছি দিয়ে গভীরভাবে স্পর্শ করা যেত তাকে। না, দিন দিন লোভ বাড়িয়ে দিচ্ছে মেয়েটা। সাবা, হুম। আই এম সরি। কেন? সাবকাত নির্দ্বিধায় নিঃসংকোচে নিজের ভুলটা স্বীকার করে বলল, শুরু থেকেই আমি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে আসছি। যদিও আমি যা যা করেছি সবটাই তোমার ভালোর জন্য করেছি, কিন্তু তার ধরনটা ভুল ছিল। আমার কারণেই আমাদের মধ্যে এত মিস আন্ডারস্ট্যান্ডিং। সাবা চোখ বড় বড় করে কয়েক মুহূর্তে তাকিয়ে রইল সাবকাতের দিকে। যে মানুষটার এত ইগো, সে কিনা নিজ থেকে সরি বলছে তাকে, এও বিশ্বাসযোগ্য? আমার না বিশ্বাস হচ্ছে না। কি? আপনি কি সত্যি আমাকে সরি বলছেন, নাকি আমি স্বপ্ন দেখছি? তার মানে তুমি স্বপ্নেও আমাকে দেখো? প্রকাণ্ড মিটিং হল জুড়ে থমথমে হাওয়া বয়ে যাচ্ছে। মিটিংয়ের মধ্যমণি সাবকাত। সিনেমার প্রতি প্রবল আগ্রহ থেকে সে প্রতিষ্ঠা করেছিল প্রযোজনা সংস্থা সিনেপ্লাস্ট মিডিয়া। দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একসময় একের রাজত্ব করেছে সিনেপ্লাস্ট। একের পর এক ব্যবসা সফল সিনেমা যুক্ত হতে থাকে তাদের তালিকায়। ইন্ডাস্ট্রির নামি দামি অভিনেতা, পরিচালক সবাই মুখিয়ে থাকে সিনেব্লাস্টের সঙ্গে কাজ করার জন্য। ইদানিং আগের মতো সেই আগ্রহটা আর কাজ করে না সাবকাতের। কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছে সে বেশ কিছুদিন হলো। সাবকাত আগ্রহ হারিয়ে ফেলার পর থেকে সিনেব্লাস্টও যেন হারাতে শুরু করে আগে সেই আধিপত্য। কোম্পানি থেকে বিশাল বাজেটের সিনেমা নির্মাণ হচ্ছে না। বড় বড় তারকারা তাদের সিনেমায় কাজ করছে না এমন তো না। দর্শক হলমুখী নয়, দর্শক তো ঠিকই হলে যাচ্ছে, নিয়মিত সিনেমা দেখছে। তাহলে এক সময়কার সফলতম প্রযোজনা প্রতিষ্ঠানের এই ভরাডুবির কারণ কি? সিনেব্লাস্টের কোনো কিছু নেই, সাবকাত তার মাথা ঘামে না। তবে গতকাল কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট প্রকাশের পর আর ধরে রাখতে পারল না নিজেকে। এবার তার মাথা না ঘামালেই নয়। সাবকাতের সামনে থাকা ল্যাপটপের ভেসে উঠছে পুরো রিপোর্টটা। কনফারেন্স টেবিলে একদম প্রথমেই বসে সাবকাত। তার দুদিকে কোম্পানির নানা কর্মকর্তারা। সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সব থেকে বেশি দুশ্চিন্তায় আছেন সিনেব্লাস্টের সিও রাশেদ জামান। একটু পরপর রুমাল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছছেন। আর 30%? থমথমে কণ্ঠে বলল, কথাটার ফাঁক দিয়ে যেন আগুন ঝরে পড়ল মিটিং রুমে উপস্থিত সকলে টের পেল সেই আগুনের তীব্রতা। আসলে স্যার, এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না।
কখনো দেখেছেন এই কোম্পানির নেট প্রফিট 70%-এর নিচে নামতে? না স্যার। এক লাফে তাহলে এতটা নেমে গেল কি করে? এবার আপনাদের হাতে কোম্পানির দায়িত্ব দিয়ে কি ভুল করলাম আমি? রাশেদ সাহেব যেন চুপসে গেলেন। এবার কোম্পানির সব বড় বড় সিদ্ধান্ত তাকে নিতে হয়। অফিস জুড়ে তার আধিপত্যের শেষ নেই, অথচ শ্যাপকাতের সামনে তাকে এভাবে দমে যেতে দেখে অবাক হয়ে গেলেন বেশিরভাগ কর্মকর্তারা। সিনেপ্লাস্টের মার্কেটিং বিভাগের প্রধান শাওন কিছুটা সাহস সঞ্চয় করে বলল, স্যার একটা কথা বলতে পারি? কি? তার কণ্ঠের তীক্ষ্ণতায় শাওন বেচারও দমে গেল। একবার ভাবল প্রশ্নটাই করবে না, তবে বহু কষ্টে ভয়টা কাটিয়ে বলে উঠল, ইদানিং বক্স অফিসে কে ফিল্মসের সিনেমা বেশি চলছে। বড় বড় সেলিব্রিটিরাও তাদের সিনেমায় করার জন্য মুখিয়ে থাকে। হল মালিকরা কে ফিল্মসের লোগে দেখলেই সিনেমা নিয়ে নেয়। কম্পিটিটর তো থাকবেই, তাদের ভয়ে আমরা বিজনেস গুটিয়ে ফেলবো। তাও যদি পুরনো কম্পিটিটর হতো। 10 বছর হতে চললো আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কে ফিল্মস 2 বছরের মধ্যে কি এমন করে ফেললো যে সবাই তাদের সিনেমা কোটি কোটি টাকা কামাচ্ছে? কিছুই করেনি স্যার, তাদের কাছে ওই একটা নামই আছে, আরশাদ হক। সে প্রডিউসার বলেই সিনেমাগুলো হিট হচ্ছে। রাগে রীতিমতো গা জ্বলে গেল শ্যাপকাতের। আরশাদ হক, এই নামটা শুনলেই যেন তার দোকান দিয়ে বাষ্প বের হয়। একটা গোটা জাতি পাগল এই মানুষটার জন্য। আরশাদ নাম কোন কিছুর সঙ্গে জড়িত থাকলেই হলো, সেদিকে ছুটে যাবে হাজার হাজার মানুষ। আরশাদ কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলে সেই ব্র্যান্ডের সেল এক লাফে বেড়ে হবে আকাশচুম্বী। আরশাদ কোন একটা সিনেমার অভিনয় করলে সেই সিনেমা হবে ব্ল্যাকবাস্টার। কি পেয়েছে বাঙালি আরশাদের মাঝে? শাপকাতের মনে শুরু থেকেই আরশাদের জন্য এই ঘৃণাটা ছিল না। একটা সময়ে সিনেব্লাস্টের সঙ্গে আরশাদের সম্পর্ক ছিল অটুট। সিনেব্লাস্টের ব্যানারে বহু ব্যবসায় সফল সিনেমার অভিনয় করেছে আরশাদ। আরশাদের সঙ্গে সিনেব্লাস্টের পথ চলা আয়না সিনেমার মধ্য দিয়ে। সিনেমা ব্যাপক ব্যবসা সফল তো হয়ই, সেই সঙ্গে চারিদিকে প্রশংসায় ভাসতে থাকে আরশাদ। আয়নার মধ্য দিয়ে আরশাদের খ্যাতি আরও বাড়তে থাকে। দীর্ঘদিন হলে চলেছিল সিনেমাটি। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলেও সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। বিদেশি বিভিন্ন ফেস্টিভ্যালও প্রদর্শিত হয় আয়না। আরশাদের যেমন লাভ হয়েছিল, লাভটা শাপকাতেরও নিহায়েত কম হয়নি। সিনেমার ব্যবসা যে এতটা লাভজনক এই সিনেমার মাধ্যমেই জানতে পারে না। আগে সিনেব্লাস্টকে এতটা মনোযোগ না দিলেও ধীরে ধীরে সিনেমা ব্যবসায় তার আগ্রহ বাড়তে থাকে। তার প্রযোজনা প্রতিষ্ঠানেরও সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। শুধুমাত্র একটা সিনেমা দিয়েই সিনেব্লাস্ট মিডিয়া হয়ে যায় দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান। আরশাদ এবং শাপকাত প্রায় সমবয়সী হয়। অদৃশ্য একটা বন্ধুত্ব তৈরি হয় তাদের মাঝে। সাধারণত নায়ক এবং প্রযোজকের মধ্যে যে গম্ভীর ধরনের একটা সম্পর্ক থাকে, তাদের মাঝে সেটা ছিল না। তাদের আলোচনার মূল বিষয়বস্তুই ছিল সিনেমা। আরশাদ শাপকাতকে পরামর্শ দেয় কী করে ব্যবসার বিস্তৃত সৃষ্টি করা যায়। ওদিকে শাপকাত তাকে পরামর্শ দেয় কোন ধরনের সিনেমায় তার অভিনয় করা উচিত। সিনেপ্লাস্ট মিডিয়ার ব্যানারে বছরে অন্তত একটা সিনেমায় আরশাদ অভিনয় করবেই, এটা যেন অলিখিত নিয়ম। আরশাদ এবং সিনেপ্লাস্ট এই দুইয়ের সংমিশ্রণে কখনোই খারাপ হতে পারে না। দর্শকরাও ততদিনে বুঝে ফেল শাপকাত চাইতো আরশাদ যেন কেবল তার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতেই অভিনয় করে। আরশাদ সেটা চায়নি। ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গে কাজের অভিজ্ঞতা রাখাটা জরুরি। তাছাড়া সিনেপ্লাস্টের পাঠানো গল্পগুলো তার পছন্দ হচ্ছিল না। এ নিয়ে হয়তো ক্ষীণ মনোমালিন্য ভুগছিল শাপকাত। শেষমেশ ঝামেলা বেঁধেই যায় যখন আরশাদ এই যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চুক্তি বাতিল করে। স্ক্রিপ্ট না পড়ে রীতিমতো শাপকাতের জোরাজুরিতে বাধ্য হয়ে একদিনের মাথায় ওই সিনেমায় সাইন করেছিল আরশাদ। পরবর্তী স্ক্রিপ্ট পড়ে জানতে পারে সিনেমায় বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হবে। পাঠ্যবইয়ের পাতার মতো উদার দেশপ্রেমিক আরশাদ নয়, তবে তার কাঁধে ভারী একটা দায়িত্ব রয়েছে। কোটি মানুষের বিনোদনের জন্য কাজটি করে সে। দেশের বাইরেও মানুষ দেখে তার সিনেমা। সে নিজে দেশকে ভুলভাবে উপস্থাপন করে কি করে? আরশাদ স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গে সিনেব্লাস্ট অফিসকে চুক্তি বাতিল করে দিয়ে আসে। সিনেমা ছিল দুই দেশের যৌথ প্রযোজনায়, অর্থাৎ শাপকাতের বাইরেও বিদেশি একজন প্রযোজক রয়েছে। শাপকাত তাকে কথা দিয়েছিল বাংলাদেশের একমাত্র সুপারস্টার আরশাদ হক থাকবে
এই সিনেমায়। আরশাদ যেহেতু চুক্তি বাতিল করে দিল, সুতরাং সিনেমার প্রযোজনা থেকেও সরে দাঁড়ালো এই বিদেশি প্রযোজক। রাগে ফেটে পড়ল শাফকাত আলম। এই সিনেমাটা তৈরি হলে দেশের বাইরেও ছড়িয়ে পড়তো সিনেব্লাস্ট মিডিয়ার সুখ্যাতি। সেই সঙ্গে আয়ের খাতাটাও হয়ে উঠত বাড়ি। তার সাজানো পরিকল্পনায় পানি ঢেলে দিল আরশাদ। সেদিন শাফকাত আরশাদকে ফোন করে দাঁতে দাঁত চেপে বলে, কাজটা ভালো করলেন আরশাদ, ভুলে যেও না তোমাকে সুপারস্টার কে বানিয়েছে। এত উপরে উঠেছো আমার সিনে ব্লাস্টের কারণেই। এই ঘটনার পরই সিনেব্লাস্টের সঙ্গে সব ধরনের সম্পর্কের ইতি টানে আরশাদ। আর কখনই তাকে দেখা যায়নি এই অফিসে। এই প্রোডাকশন হাউজের ব্যানারে কাজ করতে আরশাদ হক স্বীকার করুক বা নাই করুক, তার এই সাফল্য সিনেব্লাস্টের অবদান অবশ্যই আছে। স্যাপেলের চূড়ায় উঠে নিজের শিকড়কেই ভুলে গেছে। সেলিব্রিটিদের স্বভাবটাই এমন। আর সেখানে সে তো সুপারস্টার, অহংকার তো তার থাকবেই। 2 বছর আগে আরশাদ শুরু করে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কে ফিল্মসের সূচনার পর থেকেই যেন বক্স অফিসে তার আধিপত্য। প্রতিষ্ঠার প্রথম বছরেই দর্শকের মধ্যে আগ্রহ ছড়িয়েছে তারা। দর্শকও একটা সিনেমার সঙ্গকে ফিল্মসের নাম দেখলেই ছুটে যাচ্ছে হলে। এর কারণ আর কিছুই না, সিনেমাটার প্রযোজক আরশাদ হক। আরশাদকে প্রযোজক হিসেবে গণ্য করার ইচ্ছে নেই শাফকাতের মাঝে। যে মানুষটা ব্যবসা শুরু করলো মাত্র কয়েকদিন আগে, সে আবার কিসের প্রতিদ্বন্দ্বী? ব্যবসাতেও কোনো কৃতিত্ব নেই আরশাদের। বউকে ব্যবসা পরিচালনার সব দায়িত্ব দিয়ে দিন শেষে সাফল্যের কৃতিত্ব নিজে নিয়ে বেড়াচ্ছে। কে ফিল্মসের ভেতরে কি হচ্ছে না হচ্ছে খোঁজ নাও। কিন্তু স্যার কিভাবে? এটাও আমাকে শিখিয়ে দিতে হবে। সিক্রেট এজেন্ট পাঠাবেন। আর কিভাবে? এই ইন্ডাস্ট্রি একটা সময় নিম্নমানের সিনেমা দিয়ে ঝুঁকে পড়েছিল। সেখান থেকে ইন্ডাস্ট্রিকে পুনরুদ্ধার করেছে সিনেব্লাস্ট মিডিয়া, যা শাফকাতের, যা কেবলই তার। সেটার দিকে অন্য কেউ চোখ তুলে তাকানোর সাহস করলেও তাকে নিঃশেষ করে এসেছে সে। ভবিষ্যতেও ঠিক তাই করবে। আজ কোনো রিপোর্টের শ্যুট ছিল না সাবার, তবু অফিসে কাজের শেষ নেই। তার শ্যুট করে রাখা দুটো রিপোর্টের রিভিউ করতে হলো। পরে রিপোর্ট তৈরির জন্য কতগুলো তথ্য খুঁজতে অনেকটা সময় ইন্টারনেট ঘাটাঘাটি করতে হলো। এডিটরের সঙ্গে মিটিংয়ে বসতে হলো। ক্লান্ত ভঙ্গিতে লিফট থেকে নামলো সাবা। ক্লান্তির সাথে সাথে কিছুটা উচ্ছ্বাস কাজ করছে তার মাঝে। বাড়ি ফেরার পথে অরুণকে তুলে নিয়ে যাবে বহুদিন পর। আজ আবারও বসবে তাদের ক্রাইম নাইটের আসর। সাবা বেশ বুঝতে পারছে তার চারপাশে মানুষগুলো প্রাণপণ চেষ্টা করছে তাকে আগের সাবাই পরিণত করতে। সাবাও প্রাণপণ চাইছে তাদের চেষ্টাটা যেন সফল হয়। একটু একটু করে সে ফিরে যেতে চেষ্টা করছে স্বাভাবিক জীবনে। এই যে সাবার মনের ভার খানিকটা কম হলেও কমে যাওয়া, আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। তার কেন জানি মনে হয় এসবের পেছনেই রয়েছে শাফকাতের অবদান। শাফকাত একটু একটু করে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে বলেই হয়তো সাবা দম বন্ধ করে জীবনটা থেকে বেরিয়ে আসার সাহস করে উঠতে পারছে। গ্যারেজে গাড়ির কাছে এসে পৌঁছাতেই আশেপাশে কোথাও তার বডিগার্ড জামশেদকে দেখতে পেল না। ফোন করতে জামশেদ বলল আসছে। সে সাবা গাড়িটা ড্রাইভ করে গ্যারেজ থেকে বার করে অফিসের সামনে এনে অপেক্ষা করছে জামশেদের জন্য। আচমকা তার জানালায় টোকা পড়ল। ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে যে সাবা মানুষটাকে দেখলো, তাকে দেখে যার পরনে চমকে ওঠার কথা, সাবাও চমকে উঠল। তবে মনে মনে চমকটা চোখে মুখে প্রকাশ করলো না। এই মানুষটাকে দেখার জন্য একটা সময়ে অস্থির হয়ে থাকতো সাবা। দিনভর অপেক্ষা করতো তাকে দেখার পরই শান্তি পেত চোখ দুটো। অথচ আজ এত বছর পর তাকে দেখে কোনো অনুভূতি কাজ করলো না সাবার মাঝে। দোষ সাবার অনুভূতিহীন তার নয়, এই মানুষটারই দোষ। সাবার জায়গায় অন্য কোনো মেয়ে হলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যেত এখান থেকে। সাবার যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে বলেই হয়তো স্বাভাবিক রইল। গাড়ির কাজ নামিয়ে দিয়ে বলল, আরে ফাহিম, দেশে কবে ফিরলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে? হ্যাঁ, এয়ারপোর্টে নেমেই সোজা তোমার অফিসের সামনে চলে এলাম। কেন? জানি না, কোনো প্ল্যান ছিল না, হঠাৎই তোমাকে দেখতে ইচ্ছা হলো। মনে মনে বিরক্ত না হয়ে পারল না সাবা। ফাহিমের কি ধারণা সাবা এখনও সেই 20 বছর বয়সী মেয়েটি আছে? এ ধরনের কথা শুনলেই মোমবাতির মতো গলে পড়বে সে। বহু কষ্টে বিরক্তিটা চেপে রেখে সাবা স্বাভাবিকভাবে বলল, আচ্ছা, এটা আমার অফিস জানলে কিভাবে? না জানার কি আছে, তোমার রিপোর্ট আমি প্রায়ই দেখি অনলাইনে।
সাবা চুপ করে রইল। এত বছর পর ফাহিমের সাথে দেখা হওয়া কোনোভাবেই দাগ কাটতে পারছে না তার মনে। তোমার ভাইয়ার কথা শুনেছি। আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল সাবার চোখ মুখ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ভাইয়ার নিষ্প্রাণ মুখটা দু চোখের সামনে ভেসে ওঠার আগে নিজেকে সামলে নিল সাবা। সাবকাতের সেই কথাটা মনে পড়ে গেল। সাবকাতের কথাটা মনে করেই ভেঙে পড়ল না সাবা, আত্মসংবরণ করে বলল, ওকে। তোমার কি একটু সময় হবে সাবা? চলো কোথাও গিয়ে কফি খাই। আজ আমার তাড়া আছে ফাহিম। আমি তো জানতাম না তুমি আসবে, আর তাছাড়া জানলেও সময় রাখতে না। না, আমার ব্যাপারে সব খবরই যখন রাখো তখন নিশ্চয়ই এটাও জানো আমি ম্যারিড। জানি। তোমার সাথে কোথাও বসে কফি খাওয়া এখন আর আমাকে মানায় না। এখনো রাগ করে আছো আমার উপরে? না ফাহিম, মানুষ তার ওপরেই রাগ করে যাকে সে আমলে নেয়। এতক্ষণে জামশাদ নেমে এসেছে নিচে। সে গাড়ির ব্যাক সিটে উঠে বসতে সাবা গাড়ি স্টার্ট দিয়ে বলল, লম্বা ফ্লাইট নিয়ে এসেছি, বাসায় গিয়ে রেস্ট নাও, আমি আসি। তুই ওই বাদরটার সাথে কথা বলতে গেলি কেন? তীক্ষ্ণ স্বরে বলল অরুণ। ফাহিম ছেলেটার সঙ্গে সাবার পরিচয় ইউনিভার্সিটি 2য় সেমিস্টারে। সাবা সাংবাদিকতার ছাত্রী আর ফাহিম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। সাবার ছোটবেলা কেটেছে চিটাগংয়ে। সেখানকার স্কুল এবং কলেজে দীর্ঘ সময়ে একসঙ্গে পড়ে এসেছে সাবা আর অরুণ। এসএসসি দিয়ে সাবা ঢাকায় চলে আসার পর দুজনেই আবার যেমন বদলে গেছে তেমনি বদলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবুও যোগাযোগ ফুরিয়ে যায়নি বিন্দুমাত্র। রোজই দু একবার কথা হতো ফোনে। মাঝে মাঝে সাবা চিটাগংয়ে চলে যেত কয়েকটা দিন অরুণের বাড়ি থাকবে বলে। অরুণও ঢাকায় এসে পড়তো সুযোগ পেলেই। তেমনি একবার সাবা তাকে পরিচয় করিয়ে দেয় ফাহিমের সঙ্গে। প্রথম সাক্ষাতে ভোর কুচকে অরুণ তাকিয়ে থাকে ছেলেটার দিকে। কেমন হ্যাংলা পাতলা, নিজেকে অতিরিক্ত স্মার্ট করা একটা বেকুব ছেলে। এমন একটা ছেলের সাথে সাবা প্রেম করছে কোন দুঃখে? অরুণ সাবার মনটাকে আহত করতে চায়নি কোনো কালে। মেয়ে তখন প্রেমে অন্ধ। ফাহিমের পছন্দে একটা বাজে কথা বলার অর্থ সাবাকে কষ্ট দেওয়া। অরুণ চুপ করেই রইল। ফাহিমের প্রতি তার সকল রাগ উপচে পড়ল সম্পর্কটা ভেঙে যাওয়ার পর। তো কি করতাম? এড়িয়ে চলে আসতি? আমি কি ছোট বাচ্চা অরুণ? তাছাড়া ফাহিমের সাথে তো আমার মারামারি কাটাকাটি হয়নি যে এড়িয়ে চলে আসব। তুই খুব ভালো করেই জানিস ওই ছেলেকে শুরু থেকেই আমি দেখতে পারি না। আমি অকারণে কাউকে অপছন্দ করি না, প্রমাণ তো নিজের হাতেই পেয়েছিস। মনে মনে ছোট দীর্ঘশ্বাস ফেল সাবা। একটা মানুষের জীবনে কত শত ভুলই না করে। কোনো ভুল করে তার মধ্যে আক্ষেপ থাকে, কোনো ভুল করে থাকে না। এই ভুলটা নিয়ে সাবার মাঝে আক্ষেপের শেষ নেই। মানুষের জীবন যদি কোনো ড্রয়িং খাতা হতো, আর এক একটা ঘটনা যদি পেন্সিলে আঁকা এক একটা ছবি হতো, সাবা ইরেজার দিয়ে সবার আগে ফাহিমের সঙ্গে নিজের ছবিটা মুছে ফেলতো। বাদ দে তো অরুণ, ফাহিম আমার জীবনে একটা ভুল ছাড়া আর কিছুই না। তখন বয়স কম ছিল, ওর মিষ্টি মিষ্টি কথায় গলে পড়েছিলাম। আচ্ছা সাবা, ভালোবেসেছিস ভাইমকে কখনো? অরুণ ভেবেছিল প্রশ্নটা শুনে খানিকক্ষণ চুপ করে থাকবে সাবা, মনে মনে গবেষণা চালাতে ব্যস্ত হয়ে যাবে এই প্রশ্ন নিয়ে। তবে সেসবের কিছুই হলো না। তখন মনে হতো প্রচণ্ড ভালোবাসি। একটা মানুষের পক্ষে আরেকটা মানুষকে এতটা ভালোবাসা অসম্ভব। কিন্তু এখন বুঝতে পারি ওগুলো শুধুই আমার অল্প বয়সের আবেগ। প্রেমে পড়েছিলাম, অস্বীকার করছি না, কিন্তু ওর প্রতি যে অনুভূতিটা কাজ করত সেটা ভালোবাসা নয়। ভালোবাসা অন্য জিনিস। মানুষ কি এক জীবনে একাধিক মানুষকে ভালোবাসতে পারে? পারে হয়তো, তবে সবার সে সাধ্য নেই। তার মতে জীবনে একটা মাত্র মানুষকেই ভালোবাসা যায়। সেই মানুষটা আর যেই হোক ফাহিম নয়। ভালো যদি বেশি থাকতো, তবে আজ এতগুলো বছর পর ফাহিমকে দেখে তার মধ্যে কোনো প্রকার অনুভূতি কাজ করলো না কেন? পথে ঘাটে কর্মক্ষেত্রে কোনো ছেলেকে দেখলে মনে যেন নির্লিপ্ততা কাজ করে। ফাহিমকে দেখার পরও তা বজায় থাকলো কেন? তাই নাকি? তা ভালোবাসা যে অন্য জিনিস বুঝলি কি করে? সাবা চমকে উঠে তাকালো অরুণের দিকে। আসলেই তো, সে তো আর কাউকে ভালোবাসেনি। তাহলে সে কি করে বুঝলো ওই জিনিসের গভীরতা কতখানি? না মানে এটা বোঝার জন্য তো কাউকে না কাউকে ভালোবাসা প্রয়োজন। তা তুই বুঝি ভালোবেসে ফেলেছিস শাফকাত ভাইকে? আরে ধুর, তেমন কিছুই না, কথার কথা বললাম আর কি। বুঝি বুঝি। কি বুঝিস?
এই যে সাক্ষাৎ ভাইয়ের নাম শুনে লজ্জা পাচ্ছিস, কি ভেবেছিস এর কারণ আমি বুঝি না? সাফা দেখতে পাচ্ছে না ঠিকই, তবে সে নিশ্চিত হলো ওই মানুষটার নাম কর্ণকুহরে পৌঁছাতেই তার গলা দুটোই রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। কি অদ্ভুত, ওই গম্ভীর কঠোর ছেলেটা এতটা এলোমেলো করে দিচ্ছে কেন সাফাকে? কোথায় লজ্জা পাচ্ছি? লজ্জা না পেলে তোর গাল দুটো লাল হয়ে গেল কেন? আমার গাল এমনিতেই লাল। তুই সাফার এমন নাজেহাল অবস্থা দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল অরুণ। সাফাও হাসলো, তবে তার মনটা আচ্ছন্ন হয়ে গেল শাফকাতের চিন্তায়। ইদানিং তার মুখটা চোখের সামনে ভেসে উঠলে আর কোনো রাগ কাজ করে না তার মাঝে। উল্টো একটা প্রশান্তির হাওয়া বয়ে যায় গা বেয়ে, যে হাওয়াই সংস্পর্শে এসে সাফার মনে হয় এতেই গা ভাসিয়ে থাকতে চাই সে আজীবন। ঠিকই বলেছিলি অরুণ। আমি না ওনাকে বোঝার চেষ্টাই করিনি। সেই বিয়ের পর থেকে শুধু রাগই দেখিয়ে যাচ্ছি। বাইরে থেকে যতই কঠোর হোক না কেন, ভেতরে ভেতরে একদমই অন্যরকম উনি। বাহ, উনি যা, তোর সাথে কথাই বলবো না। আচ্ছা সরি, বল না, কেন মনে হলো ভাইয়া অন্যরকম? কাল উনি আমাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিল, বুঝলি? আর কিসের পার্টি? আরে বাবা, ওনার হোটেলে তো একটা না একটা পার্টি লেগেই থাকে। তুই গল্পটা শোন। ওখানে এক গেস্ট কথায় কথায় আমাকে ভাইয়ার কথা জিজ্ঞেস করে বসে। ভাইয়ের কথাটা বলতে বলতেই সাফার গলা কেঁপে ওঠে, নিঃশ্বাস আটকে আসে। তবুও নিজেকে সামলে সে। মনে পড়ে যায় আজ শাফকাতের বলা ওই কথাটা। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে সব থেকে কষ্ট তো তার ভাইই পাবে। এই প্রথম ভাইয়ের প্রসঙ্গ তুলে ভেঙে না পড়ে নিজেকে শক্ত হাতে সামলে সাফা বলল, সাথে সাথে আমার প্যানিক অ্যাটাক শুরু হয়। উনি বুঝতে পারলেন আমার অসুবিধা হচ্ছে। এক সেকেন্ডও দেরি না করে আমাকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে গেলেন। আমি কিন্তু তাকে কখনো বলিনি যে প্যানিক অ্যাটাক হলে খোলা হাওয়া শ্বাস নিলে আমার ভালো লাগে। তাও কিভাবে যেন বুঝে গেলেন। গাড়িতে উঠিয়ে জানালাগুলো খুলে দিয়ে অনেকক্ষণ হাইওয়েতে গাড়ি চালালেন। শাফকাতের কথা বলতে বলতে কথাই যেন হারিয়ে গেল সাবা। চোখের সামনে অনবরত ভেসে উঠতে শুরু করলো গত রাতের দৃশ্য। প্যাসেঞ্জার সিটে বসে একটু পরপর সাবা আর চোখে দেখছিল ছেলেটাকে। উদ্বেগে উৎকণ্ঠায় তার কোচে কোচা দাড়িগুলো খাড়া হয়েছিল। ড্রাইভ করতে করতে হঠাৎ যখন চোখগুলো চলে এসে পড়ছিল তার কপালের উপর, এক হাতে সেই চুলগুলো সরাচ্ছিল শাফকাত। সাবার মনে হলো সেই দৃশ্য কম করে হলো সহস্রবার দেখতে পারবে সে। যেই আমি শান্ত হলাম, উনি বললেন আমাকে আরও স্ট্রং হতে হবে। সব সময় আমাকে সামলানোর জন্য উনি পাশে থাকবেন না। এই একই কথা কত মানুষের মুখে শুনেছি, কিন্তু ওনার কণ্ঠে কি জানি ছিল। আমার মনে হলো সত্যি আমাকে স্ট্রং হতে হবে। আজ সকালেও কত সুন্দর করে বোঝালেন। তুই বিশ্বাস করবি না অরুণ, আমাকে অফিসে ড্রপ করে দেওয়ার পথে সরিও বলেছে বিয়ের পরপর অমন কন্ট্রোলিং বিহেভ করার জন্য। সবার চোখে মুখে প্রসন্ন হাসি ফুটে উঠেছে, যেই হাসি কেবল এই মানুষটার চিন্তায় ডুবে থাকার ফল। সাবামির, তুই তো গেছস। কাল রাতে আরও একটা ঘটনা ঘটেছে জানিস। উনি আমাকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, আমি এতটাই টায়ার্ড ছিলাম যে গাড়িতেই ঘুমিয়ে পড়ি। বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে উনি কতক্ষণ ডাকলেন আমাকে। আমার ঘুমও ভাঙলো, কিন্তু এতটাই আলসেমি লাগছিল যে ভাবলাম আর একটু ডাকুক, তারপর উঠবো। তারপর? উনি আমাকে আর ডাকলেনই না, সোজা কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে গেলেন। আমি এদিকে ঘুমের ভান করে পড়ে আছি, উনি কোলে নিয়ে আমাকে আমার ঘরে নিয়ে আসলেন। বলিস কি? ধুর, আমি তো ভাবলাম নিজে ঘরে নিয়ে গেল। নিজের ঘরে নিয়ে যাবে কেন? একটা পুরুষ কেন একটা মেয়েকে নিজের ঘরে নিয়ে যায়? অরুণ, অসভ্যের মতো কথা বলবি না তো। মোটেও অসভ্যের মতো কথা বলছি না, উচিত কথাটাই বললাম। পরে কি হলো বল? উনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি তো ভাবলাম এখনই চলে যাবে, কিন্তু গেল না। আমার পাশে বসে কতক্ষণ তাকিয়ে রইল আমার মুখের দিকে। তারপরে কি? সাবা কিভাবে বলবে ভেবে না পেয়ে কতক্ষণ ইতস্তত করলো, অবশেষে বলেই ফেল। আমার কপালে কিস করলেন, তারপর আবার সব শেষে 2 গালে, গুনে গুনে 8 বার। অরুণ এতটাই চমকে গেল যে চমকে তার মুখ থ হয়ে গেছে। এদিকে সে কথা মনে করে সাবার ভেতরে যেন চলেছে কাল বৈশাখী তুফান। ছেলেটা হয়তো ভেবেছিল সাবা গভীর ঘুমে আচ্ছন্ন, জেগে থাকতে তো ভালো করে তাকিয়ে দেখে না। অমন অসভ্য আদত দূরের কথা।
আর তুই কি করলি? আমি আবার কি করব? ঘুমের ভান করে পড়ে রইলাম। তোর গাধা, তুই তো উঠে দুটো কিস করে দিতে পারতি। পাগল হয়ে গেছিস অরুণ? আমি জীবনের এমন অসভ্যের মতো কাজ করতে পারবো না। পারবি? সাবখাত ভাইয়া একদিন তোকে দুনিয়ার সব থেকে বড় অসভ্য হতে বাধ্য করবে। থামবি তুই? অরুণ অন্যমনস্ক হয়ে দেখেছে সাবাকে। এ যেন আগে সাবা। আহনাফের মৃত্যুর আগে ঠিক এমনই প্রাণ চাঞ্চল্য আর একরাশ উচ্ছলতায় ভরপুর ছিল মেয়েটা। এতদিন বাদে আজ আবারও তা ফিরে এসেছে তার মাঝে। সাবার মাঝে একটু হলো আগের সেই উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে যে মানুষটা, সে নির্ঘাত একটু একটু করে জায়গা দখল করতে শুরু করেছে তার মনেও। সাবা, তোরা দুজন এভাবে আলাদা ঘরে থাকার ঢংটা আর কতদিন চালিয়ে যাবি? একটা পুরুষ মানুষের সাথে এক ঘরে থাকতে আমার প্রচন্ড অস্বস্তি লাগবে। কিন্তু সাবকাত ভাইয়া তো আর যেমন তেমন পুরুষ নয়, তোর হাজবেন্ড, যার কথা ভাবলে এখন তুই লজ্জা টজ্জাও পাস। সাবার মুখে হাসি ফুটল ঠিকই, তবে মস্তিষ্ক আচ্ছন্ন হলো গভীর এক চিন্তায়। আসলেই তো, এভাবে আলাদা ঘরে থেকে নিজেদের মধ্যকার সমস্যাগুলো কি করে মেটাবে তারা? দুজনের আলাদা ঘরে থাকার ব্যাপারটা তো তুই শুরু করেছিলি, তাই না? হ্যাঁ, আমি এ বাড়িতে এসেই বলে দেই ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না। তাহলে এটা তোকেই শেষ করতে হবে। এই দূরত্বের কারণেই তোদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এতটা বেশি। তোর তাই মনে হয়? এখন যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু একটু করে দূরে হতে শুরু করেছে, আমার মনে হয় তোর ভাইয়ের ঘরে গিয়ে থাকা উচিত। একে অপরকে আবারও ভালো করে জানতে পারবি। কিন্তু নিজ থেকে ওনার ঘরে গিয়ে থাকার কথা বলি কি করে? তাও ঠিক। এক কাজ কর, মাঝরাতে হুট করে ভাইয়ার ঘরের দরজায় টোকা দিয়ে বল, হ্যাঁ, একা একা ঘুমাতে তোর ভয় লাগছে, ওনার ঘরে ঘুমাবি। উনি আমাকে ভালো করেই চেনেন, উনি জানেন এরকম আহ্লাদি মেয়ে আমি না। আবারও ভাবনায় ডুবে গেল অরুণ। উফ, তার বান্ধবীটা একটু আহ্লাদি হলে কি এমন ক্ষতি হতো? কিছুক্ষণ ভেবে অরুণ বলল, তোদের মধ্যে সম্পর্কটা এখন তো একটু স্বাভাবিক, তাই না? হ্যাঁ। আজ রাতে ভাইয়ার দরজায় টোকা দিয়ে বলবি ঘুম আসছিল না, তাই গল্প করতে এসেছি। গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়বি। ঘুম না এলে ঘুমের ভান করে পড়ে থাকবি। সেই অভ্যাস তো ভালোই আছে। এরপর থেকে প্রতিদিনই তার ঘরে গল্প করতে গিয়ে ঘুমিয়ে পড়বি। একটা সময় দেখবি ভাইয়ার ঘর আর তোর ঘর বলতে আলাদা কিছুই নেই। অরুণের এই বুদ্ধিটা পছন্দ হলো সাবারও। নিজের কাছে নিজেকে কেমন অজানা লাগছে আজ। বিয়ের পর থেকে মানুষটা সে এড়িয়ে চলেছে, আজ তারাই কাছাকাছি যাওয়ার জন্য অজুহাত খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যেই শ্যাম এসে ঢুকলো ঘরে। এতক্ষণ তার ঘরে বসে আড্ডা দিচ্ছিল সাবা আর অরুণ। শ্যামার হাতে তার ল্যাপটপটা বিছানায় উপর রাখলো, বাতিগুলো নিভিয়ে দিয়ে লালাপ একটা ডিম লাইট ধরালো। এই ভুতুরে লাইটিং এর কি দরকার শ্যামা? কারণ আজ একটা ভূতুরের গল্পই শোনাবো ভাবি। ক্রাইম নাইটে ভূতের গল্প বলতে শুরু করলে কবে থেকে শ্যামা? ভূত ট্রুতে আবার এমনিতেও ভয় লাগে না। ট্রু টাইম শোনালে আছি, না হলে আমি ঘুমালাম। আহা অরুণদি, আমি কি একবারও বলেছি আজকের গল্পটা ট্রু ক্রাইম স্টোরি না? ট্রু ক্রাইম কিন্তু ভূতুরে। এটা কি রকম? একটা মহিলা মরে যাওয়ার পর ভূত হয়ে এসে নিজেই নিজের খুনের কেস সলভ করে। এটা সত্যি ঘটনা? অবশ্যই সত্যি ঘটনা। সাবা এবং অরুণ একরাশ কৌতূহল আর আগ্রহ নিয়ে তাকালো শ্যামার দিকে। আজ বোধহয় জমে উঠবে ক্রাইম নাইটের আসর। সাবা এবং অরুণ দুজনেই তাকিয়ে আছে শ্যামার দিকে। অপরাধমূলক ডকুমেন্টারি সাবাও প্রচুর দেখে, না দেখলো অপরাধ নিয়েই তো তার যাবতীয় যত কাজ। তবুও ক্রাইম নাইটের সবসময় শ্যামাই গল্প বলে। মেয়েটা যে কোনো সাধারণ গল্পকে চমৎকারভাবে উপস্থাপন করে, মনে হয় যেন সত্যি ঘটনা নয়, কোনো সিনেমার গল্প বলছে সে। অ্যালেন শাওরি নামের একজন লোকের বাড়ির দরজায় পুলিশ টোকা দেয়। লোকটা হসপিটালের টেকনিশিয়ান। শিকাগোর মতো ব্যয়বহুল একটা শহরে তার পক্ষে সামান্য চাকরি দিয়ে বেঁচে থাকা সম্ভব হতো না। পাশাপাশি তার একটা গার্লফ্রেন্ডও ছিল, তাই সে ছোটোখাটো অড জব করতো বাড়তি ইনকামের জন্য। এ কি খুনি নাকি ভিকটিম? অরুণ, এক্ষুনি অধৈর্য হয়ে গেছিস, মেয়েটাকে বলতে দে তো। শ্যামা তুমি বলো। অ্যালেন যে হসপিটালে কাজ করে সেখানকার এক ভিডিও থেরাপিস্ট কয়েকদিন আগেই নিজ বাড়িতে খুন হয়।
পুলিশ তার ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করতে এসেছে। যে মহিলা খুন হয় তার নাম ছিল তেরেসিতা বাসা। বয়স প্রায় 40-এর কাছাকাছি, কিন্তু সে আমেরিকান নয়। ফিলিপাইন থেকে হয়তো বেটার অপরচুনিটির জন্য কিংবা জীবনে একটা চেঞ্জের জন্য সে আমেরিকা এসেছে। একদিকে তেরেসিতা হসপিটালে কাজ করত, আরেকদিকে ছুটির দিনে বাচ্চাদের মিউজিক শেখাতো। দাঁড়াও, তোমাদের দেখায় ভদ্রমহিলাকে।